বন্ধুরা, এসে গেছি ইতিহাস বিদ্যার্থী টিউটোরিয়াল চ্যানেলে। আজ আমি সংস্কারক হিসাবে নেপোলিয়নের ভূমিকা নিয়ে আলোচনা করব বা নেপোলিয়নের সংস্কারগুলো নিয়ে বলবো। নেপোলিয়ন বোনাপার্ট তিনটি উদ্দেশ্য নিয়ে ফ্রান্সে অভ্যন্তরীণ পুনর্গঠনের কাজে ব্রতী হয়েছিলেন। প্রথম কী ছিল? ফ্রান্সে কেন্দ্রীভূত শাসন ব্যবস্থার প্রবর্তন করা এবং জনহিতকর কাজকর্মের মাধ্যমে দেশবাসীর কৃতজ্ঞতা ভাজন হওয়া। দ্বিতীয়, বিপ্লবোত্তর যুগে ফরাসিবাসীরা আশা আকাঙ্ক্ষার সঙ্গে সাযুজ্য বজায় রেখে তিনি চেয়েছিলেন একটি স্থায়ী ও শক্তিশালী সরকার প্রতিষ্ঠা করতে। তৃতীয়ত, প্রয়োজনীয় শাসন সংস্কারের মাধ্যমে তিনি তার ব্যক্তিগত প্রভাব প্রতিপত্তি বাড়াতে চেয়েছিলেন। তিনি নিজেই একসময় বলেছিলেন যে ফ্রান্সে তিনি এমন গৌরব প্রতিষ্ঠা করতে চান যা ভবিষ্যৎ বংশধরদের কাছে উদাহরণ হিসাবে বিরাজ করবে। আর কিছু না হোক, নেপোলিয়নের এই উদ্দেশ্য যে সফল হয়েছিল তা নিঃসন্দেহে বলা যেতে পারে। বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী হিসাবে নেপোলিয়ন আজকেও ফরাসিদের কাছে বন্দিত। নেপোলিয়নের সংস্কারের আওতা থেকে শাসন ব্যবস্থার কোনো শাখাই বাদ পড়েনি। প্রশাসনিক, অর্থনীতি, তারপরে সামরিক বা বিচার ব্যবস্থা তো বটেই, এমনকি ধর্ম, সংগঠন, চার্চ, শিক্ষা ব্যবস্থা এবং সামাজিক ক্ষেত্রেও পরিবর্তন ঘটিয়েছিলেন তিনি। নেপোলিয়নের শাসন সংস্কারের আলোচনায় প্রথমেই মনে রাখতে হবে যে তিনি ক্ষমতার কেন্দ্রীকরণের একান্ত পক্ষপাতী ছিলেন। এই উদ্দেশ্যকে সামনে রেখেই প্রথম কনসাল হিসাবে তিনি সব ক্ষমতা নিজের হাতে তুলে নেন। কনসুলেট শাসনে তা আরও দুজন যে কনসাল ছিলেন তারা তার আজ্ঞাবহ মাত্র ছিল। তাছাড়া 4 কক্ষ বিশিষ্ট যে শাসন সংস্কার তাছাড়া 4 কক্ষ বিশিষ্ট যে রাষ্ট্রীয় পরিষদ ছিল তার ক্ষমতাকে এমনভাবে বিন্যস্ত করা হয়েছিল যে কার্যত সদস্যরা নেপোলিয়নের ইচ্ছাতেই সম্মতি জানাতেন মাত্র। বিপ্লব যুদ্ধের প্রশাসনিক বিভাগ যেমন ডিপার্টমেন্ট, কমুন প্রভৃতিকে বজায় রাখা হয়েছিল ঠিকই, কিন্তু আগেকার নির্বাচন প্রথা বাতিল করে দেয়ার ওইগুলো গণতান্ত্রিক বৈশিষ্ট্য লুপ্ত হয়েছিল। নেপোলিয়ন নিয়ম করেছিলেন যে ডিপার্টমেন্টের প্রধান শাসক প্রিফেক্টকে তিনি নিজেই নিয়োগ করবেন। কমুনের শাসনকর্তা মেয়রকে নিয়োগ করবেন প্রিফেক্ট। এইভাবে নেপোলিয়ন প্রশাসনিক সংস্কারে প্রতিনিধিমূলক প্রতিষ্ঠানের কোনো অস্তিত্ব আর ছিল না। নিজের পছন্দ করা লোকজনকে দিয়েই শাসন চালানো হতো। কেবল তাই নয়, ব্যক্তি স্বাধীনতার উপর হস্তক্ষেপ করে তিনি সব রকমের বিরোধিতার ইতি ঘটিয়েছিলেন। নেপোলিয়নের দৃষ্টিতে সংবাদপত্রগুলোর প্রধান কাজ হলো সরকারি খবরাখবরকে তুলে ধরা এবং সরকারি মুখপত্র হিসাবে তার কাজকর্মকে সমর্থন করা। নেপোলিয়নের আমলে তাই রাজনৈতিক পত্রপত্রিকার সংখ্যা 72 থেকে 13-তে নেমে এসেছিল। এ ছিল তার শাসনতান্ত্রিক সংস্কার। অর্থনৈতিক সংস্কার কী ছিল? প্রাক বিপ্লব যুগে ফ্রান্সের অর্থনৈতিক ব্যবস্থা যে বিশৃঙ্খল দেখা দিয়েছিল, বিপ্লবকালে তাতে শৃঙ্খলা আনা যায়নি। নেপোলিয়নকে তাই সর্বাগ্রে এদিকে নজর দিতে হয়েছিল। সরকারি অর্থ ভাণ্ডারকে সমৃদ্ধ করতে গিয়ে তিনি নতুন করে মানুষের উপর প্রত্যক্ষ করের বোঝা আর বৃদ্ধি করেননি। পুরনো এবং প্রচলিত করগুলোর যথাযথ আদায়ের উপর জোর দিয়েছিলেন এবং কর প্রদানের ব্যাপারে মানুষের মধ্যে সচেতনতা আনতে সচেষ্ট হয়েছিলেন। তাছাড়া সরকারি ব্যয়ের ব্যাপারে কঠোর নিয়ন্ত্রণ আনা হয়েছিল। সরকার পরিচালনায় নেপোলিয়ন যে মিতব্যয়িতার পরিচয় দিয়েছিলেন, ইতিহাসে তার উদাহরণ বিরল।
নেপোলিয়নের অর্থনৈতিক সংস্কারের একটি উল্লেখযোগ্য দিক হল 1800 খ্রিস্টাব্দে সরকারি ব্যাংক অফ ফ্রান্স প্রতিষ্ঠা করা। আধুনিক রিজার্ভ ব্যাংকের মতন এই প্রতিষ্ঠান নিয়মনীতি প্রবর্তন করে সরকারের অর্থনৈতিক কার্যকলাপে নিয়ম শৃঙ্খলা বজায় রাখত। প্রশাসনিক ব্যবস্থায় নেপোলিয়ন যে কেন্দ্রীকরণের নীতি অবলম্বন করেছিলেন তা অর্থনৈতিক শাসনেও প্রতিফলিত হয়েছিল। বিপ্লবকালে স্থানীয় প্রতিনিধিদের উপর কর আদায়ের যে দায়িত্ব দেয়া হয়েছিল, নেপোলিয়ন তা নাকচ করে সরকারি কর্মচারীদের উপর তা অর্পণ করেছিলেন। সরকারি কর্মচারীদের আবার তিনিই নিয়োগ করতেন বলে সব ক্ষমতা তাঁর হাতেই কেন্দ্রীভূত ছিল। নেপোলিয়নের অর্থনৈতিক সংস্কার যে দেশের সমৃদ্ধি ঘটিয়েছিল তা অস্বীকার করা যায় না। যুদ্ধ বিগ্রহ করে তিনি দেশে যে সম্পদ এনেছিলেন তা জিনিসপত্রের দর নিচে নামিয়ে রেখেছিল। তাছাড়া বিদেশ থেকে সংগৃহীত অর্থে কিছু শিল্পোদ্যোগও তিনি গড়ে তুলতে পেরেছিলেন। তবে তার আমলে শিল্প ও কৃষিতে কোনো বৈপ্লবিক পরিবর্তন সম্ভব হয়নি। বিচার ব্যবস্থার সংস্কার এবং আইনবিধি। নেপোলিয়নের বিচার ব্যবস্থা ও আইন সংক্রান্ত সংস্কারের কথায় এসে বলা যেতে পারে তিনি এই ক্ষেত্রে সব ক্ষমতা নিজের হাতে কেন্দ্রীভূত করেছিলেন। ম্যাজিস্ট্রেট এবং অন্যান্য বিচারপতিরা প্রথম কনসাল কর্তৃক সরাসরিভাবে নিযুক্ত হতেন। তাছাড়া বিচারপতিদের পদোন্নতি ঘটাবার যে ব্যবস্থা করা হয়েছিল, ঐতিহাসিক সবুলের মতে তা তাদের পুরোপুরিভাবে সরকারের আজ্ঞাবহ করে তুলেছিল। যাই হোক, বিপ্লবকালে ফ্রান্সে যেসব সরকার ক্ষমতায় আসীন ছিল তারা আইনকে সহজতর এবং বিধিবদ্ধ করার চেষ্টা করেও সফল হয়নি। নেপোলিয়ন তাই এই ব্যাপারে উদ্যোগী হয়েছিলেন। 1800 থেকে 1804 খ্রিস্টাব্দ এই 4 বছর অক্লান্ত পরিশ্রম করে আইন বিশারদরা যে আইন সংহিতা রচনা করেন তা ইতিহাসে কোড নেপোলিয়ন 1804 খ্রিস্টাব্দ নামে অভিহিত। নেপোলিয়নের আইন সংহিতা বা কোড নেপোলিয়ন নানা দিক দিয়ে ছিল অভিনব। এতে সম্পত্তির অধিকার স্বীকৃত হয়েছিল। তাছাড়া আইনের চোখে সকলেই সমান এই আধুনিক দৃষ্টিভঙ্গিকে যতদূর সম্ভব স্বীকৃতি দেয়া হয়েছিল। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় ছিল এই যে কোড নেপোলিয়নকে ভিত্তি করে পৃথিবীর বিভিন্ন দেশের আইনবিধি পরবর্তীকালে সংশোধন করা হয় অথবা নতুনভাবে বিধিবদ্ধ করা হয়। সবশেষে মনে রাখতে হবে যে আইন সংহিতার জন্য তিনি তাকে যতই ধন্যবাদ দেয়া হোক না কেন, তার কোডে নারীদের মর্যাদা তেমন স্বীকৃতি পায়নি। ব্যক্তিগতভাবে তার নারী মুক্তির বিরোধিতা আইন সংহিতাতেও স্থান পেয়েছিল, যে কারণে দেখা যায় যে পরিবারের ওপর পুরুষদের প্রাধান্য স্বীকৃত হয়েছে। স্বামী তার ব্যভিচারী স্ত্রীকে বা পিতা তার বিদ্রোহী পুত্রকে কারারুদ্ধ করার ক্ষমতা পেয়েছিলেন। পূর্বতন শাসন আমলেও পুরুষের এমন ক্ষমতা ছিল বলেই মিরাবিউকে তার পিতা কারাগারে আটকে রাখতে পেরেছিলেন। বিপ্লব যুগের এরপরে তার ধর্মনৈতিক সংস্কার। বিপ্লব যুগের ধর্মনৈতিক সংস্কার সাফল্য লাভ করেনি, বরঞ্চ চার্চ বিপ্লব বিরোধী হয়ে উঠেছিল। ব্যক্তিগতভাবে ধর্ম সম্পর্কে কোনো দুর্বলতা নেপোলিয়নের ছিল না, তবে সাধারণ মানুষের উপর চার্চের প্রভাব সম্পর্কে তিনি সচেতন ছিলেন, আর সেই জন্যই তিনি 1801-এ কনকর্ডাটের মাধ্যমে ফরাসি চার্চের সঙ্গে একটা সমঝোতায় এসেছিলেন। ওই বছর পোপ সপ্তম পায়াস এবং নেপোলিয়নের মধ্যে স্বাক্ষরিত কনকর্ডাট
বা চুক্তিনামায় এমন কতগুলো সিদ্ধান্ত গৃহীত হয়েছিল যাতে নেপোলিয়ানই লাভবান হয়েছিলেন বেশি। পোপ ফরাসি প্রজাতন্ত্রকে স্বীকার করে নিয়েছিলেন এবং চার্চের ওপর রাষ্ট্রের কর্তৃত্বকে মেনে নিয়েছিলেন। চার্চের কর্মকর্তারা রাষ্ট্র থেকে বেতন পাবেন, তবে তাদের যথেচ্ছভাবে নিয়োগ করা যাবে না। যাজকদের বিভিন্ন স্তরের মধ্যে যারা নিচু বা ছোট তাদের নিয়োগ করবেন পোপ এবং সরকার তা মেনে নেবে, আর উচ্চ যাজকদের নিয়োগ করবে সরকার এবং পোপ তা স্বীকার করে নেবেন। এইভাবে নেপোলিয়ান চার্চের সঙ্গে যে বোঝাপড়ায় এসেছিলেন তা সাময়িকভাবে কার্যকরী হলেও পুরোপুরি সাফল্য হয়েছিল এমন কথা বলা যায় না। পরবর্তী তার শিক্ষা সংস্কার। মনের বিকাশ ঘটাতে গেলে মানুষের যে শিক্ষার প্রয়োজন তা উপলব্ধি করে নেপোলিয়ান শিক্ষা সংস্কারে উদ্যোগী হয়েছিলেন। ঐতিহাসিক সোবুল অবশ্য মনে করেন যে নেপোলিয়ানের শিক্ষা সংস্কারের প্রধান উদ্দেশ্য ছিল সরকারি কাজকর্মের জন্য প্রয়োজনীয় শিক্ষিত কর্মচারীর সরবরাহকে সুনিশ্চিত করা। যাই হোক, তার শিক্ষা সংস্কারে সার্বজনীন শিক্ষা ততটা গুরুত্ব পায়নি যতটা পেয়েছিল সম্ভ্রান্ত ব্যক্তিদের সন্তান সন্ততিদের জন্য নির্দিষ্ট মাধ্যমিক ও উচ্চ শিক্ষা। সরকারি উদ্যোগে ফ্রান্সের সর্বত্র যে 34টি লিসে বা আবাসিক বিদ্যালয় গড়ে তোলা হয়েছিল 1832 খ্রিস্টাব্দে, তাতে অভিজাতদের বাচ্চা ছেলেদের নানা বিষয়ে শিক্ষা দেয়া হতো। তাছাড়া 1806-তে যে ইম্পিরিয়াল ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করা হয় তার কাজ হলো অনেকটা এখনকার দিনের শিক্ষা মন্ত্রকের মতন। বিপ্লবী যুগের একল পলিটেকনিক যেখানে বিজ্ঞান শিক্ষা শিখন চলত তা নেপোলিয়ানের আমলে পুরোপুরি সামরিক বিদ্যালয়ে পরিণত হয়েছিল। এখানে সামরিক শিক্ষাও দেওয়া হতো। তাছাড়া সামরিক শিক্ষার জন্য আলাদা করে একটা একাডেমিও গড়ে তোলা হয়েছিল, যেখানে শিক্ষার্থীদের যুদ্ধবিদ্যা ও রণকৌশল সম্পর্কে উপযুক্ত প্রশিক্ষণ দেওয়া হতো। প্রসঙ্গত উল্লেখ্য, নেপোলিয়ান ফ্রান্সের জন্য যে সাম্রাজ্য গড়বার পরিকল্পনা করেছিলেন তাতে সামরিক শিক্ষাই প্রাধান্য পেয়েছিল। এমনকি মেধাবী ছাত্রদের সামরিক বৃত্তি গ্রহণের জন্য সরকার থেকেই কিছুটা চাপ সৃষ্টি করা হতো। নেপোলিয়ানের মতো বিতর্কিত রাজনীতিবিদ ইতিহাসে বিরল। সংস্কারক হিসাবেও তিনি বিতর্কের ঊর্ধ্বে নন। তথাপি স্বীকার করতেই হবে যে তিনি তার শাসন সংস্কারের মাধ্যমে ফরাসিভাষীর জাতীয় জীবনে এক নতুন প্রাণের সঞ্চার করেছিলেন। ফ্রান্স এক শক্তিশালী দেশ হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করতে সমর্থ হয়েছিল। সবচেয়ে বড় কথা হলো, বিজেতা হিসাবে তিনি যখন ইউরোপের সর্বত্র অসিচালনা করেছিলেন তখন সেই সব দেশেও তার শাসন সংস্কারের বৈশিষ্ট্যগুলো গৃহীত হয়েছিল। একথাই অনুরণিত হয়েছে ঐতিহাসিক রেডাওয়ের বক্তব্যে। তিনি বলেছেন, নেপোলিয়ানের সৈন্যবাহিনী যেখানেই পৌঁছেছে সেখানেই এসেছিল গুরুতর পরিবর্তনের জোয়ার। নেপোলিয়ানের কাজকর্ম সবশেষে বলা যায়, নেপোলিয়ানের কাজকর্ম ফরাসি বিপ্লবের আদর্শের সঙ্গে কতটা সঙ্গতিপূর্ণ তা নিয়েও প্রশ্ন উঠেছে। বিশেষ করে তার পরস্পর বিরোধী মন্তব্য, আমিই বিপ্লব, আমিই তাকে ধ্বংস করেছি, তা বিতর্ককে আরও প্রাণবন্ত করে তুলেছে। বাস্তবিক পক্ষে নেপোলিয়ানের শাসন সংস্কার পর্যালোচনা করলে দেখা যায় যে তিনি ফরাসি বিপ্লব প্রসূত স্বাধীনতা, সাম্য ও মৈত্রীর আদর্শকে আংশিকভাবে গ্রহণ ও বর্জন করেছিলেন। ফ্রান্সে জনপ্রতিনিধিমূলক
প্রতিষ্ঠানগুলোর অবসান ঘটিয়ে নিজের হাতে সব ক্ষমতা তুলে নিয়ে তিনি যে স্বৈরতন্ত্রের সূচনা করেছিলেন তাতে ফরাসি বিপ্লবের আদর্শ স্বাধীনতা ধূলিসাৎ হয়েছিল। তার পাশাপাশি আবার তিনি আইনের চোখে সকলের সমতা প্রতিষ্ঠা করে সাম্যের আদর্শকে মর্যাদা দিয়েছিলেন। সবশেষে বলা যায় যে নেপোলিয়ন সংবাদপত্রের কণ্ঠরোধ করেছিলেন এবং ফরাসি উপনিবেশে কৃতদাস প্রথাকে পুনরুজ্জীবিত করেছিলেন। তাকে আজ যাই হোক বিপ্লবের উত্তরাধিকারী বলে অভিহিত করা সঙ্গত নয়। তাহলে আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।